কলকাতার খুব কাছেই একদিনের ছুটি কাটাতে এমন একটি জায়গার সন্ধান দেবো যেখানে একসঙ্গে পাহাড়, ঝর্ণা, লেক, কয়লার খনি, মন্দির সব আছে। তাই এই ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবেন। ঘুরতে কেমন ভাড়া পড়বে, কোথায় কেমন সময় লাগবে, বিস্তারিত রয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে রাখবেন। প্রথমেই জামা কাপড় গুছিয়ে নিলাম, কারণ একদিনের জন্য ঘুরতে যাব। চলে এলাম মেট্রো স্টেশন। এখান থেকে যাব মেট্রো করে হাওড়া স্টেশন। চললাম মেট্রো করে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। চলে এলাম জলের তলা দিয়ে গ্রিন মেট্রো করে। আমরা এখন পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। এখান থেকে রওনা দেবো কোলফিল্ড ট্রেনে। আমাদের ট্রেন হচ্ছে 5টা 20-তে, তার জন্য চলে এলাম একটু আগে। এই সামনে ঘড়ি কাটায় 5টা 20। আমাদের ট্রেন যাত্রা শুরু করলো হুইসেল বাজিয়ে। আমরা উঠে পড়লাম ট্রেনে। আমাদের গন্তব্যস্থল হচ্ছে ধানবাদ। ধানবাদ যাওয়ার জন্য অনেকগুলো ট্রেন রয়েছে। বন্দে ভারত, শতাব্দী, দুরন্ত, আর একটা ট্রেনের নাম বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড। প্রথমেই চা দিয়ে শুরু করে দিলাম ট্রেনে। তারপর বাড়ি থেকে নিয়ে এসেছিলাম চিড়ে ভাজা, চানাচুর মিশিয়ে সেটা খেতে শুরু করলাম। দেখতে দেখতে 9টা 55 এসে পৌঁছে গেলাম ধানবাদ স্টেশন। রাতে থাকার জন্য স্টেশনে ওয়েটিং রুম আছে। আমরা স্টেশনে ওয়েটিং রুমে না থেকে হোটেলে থাকবো, তার জন্য স্টেশনের বাইরে বেরিয়ে পড়ছি। স্টেশনের বাইরে 5 মিনিট হাঁটা পথে অনেকগুলো হোটেল রয়েছে, যেই হোটেলগুলো আগে বুকিং না করলেও চলবে। ভাড়া হচ্ছে ডবল বেডরুম এসি 1200 টাকা, নন এসি 700 টাকা। আর যেগুলো 4 জন কি 5 জন থাকবেন সেগুলো ভাড়া হচ্ছে 1800 টাকা আর 2200 টাকা। আমরা রাতে একটা হোটেল নিয়েছিলাম। সকালে চলে এলাম আবার ধানবাদ স্টেশন। এখান থেকে গাড়ি বুক করবো। 3500 रुपये लगेगा सर। क्या गाड़ी है? आर्टिका अरे कितना और एक कितना में होगा? 7 आर्टिका चाची उसी फॉल। उसी फॉल्स, तोपचाची लेक, भातिंदा भातिंदा, रामराज मंदिर, कल्याखनी, 5टा और कितना? 3500। छोटो गाड़ी 2500, डिजायर में 2500 लगेगा। डिजायर में 2500। 4 सीटर, 4 सीटर। हाँ 4 सीटर 5-4 में हो जाएगा। 5 आदमी आर्टिका में, 4 आदमी आपका डिजायर में। अरे 5 आदमी 6 आदमी आर्टिका। আমার মতে যখন সাইট সিন করবেন তখন 4 হুইলার নেবেন, কারণ অটোতে ভাড়া অবশ্য কম, কিন্তু 200 কিলোমিটার পথ আপনাকে সারাদিনে ঘুরতে হবে। 4 হুইলার নিলে অনেকটা কমফোর্টেবল, তাই 4 হুইলার নিলেই ভালো। সাইট সিনে প্রথম আমাদের দ্রষ্টব্য স্থান হলো কয়লার খনি। ধানবাদকে বলা হয় কয়লার খনি শহর। এই ধানবাদে এখন 112টি কয়লার খনি রয়েছে। ইসিএল, বিসিসিএল, টাটা স্টিল, বিভিন্ন বড় বড় শিল্প প্রতিষ্ঠান এখানে তাদের নিজস্ব খনি রয়েছে। এই সব মাটির নিচ থেকে ধোঁয়া উঠছে, কয়লা খনি। এই যে ফাঁক, এই ফাঁক দিয়ে ধোঁয়া উঠছে। এই একটা ফাঁক আছে, এই একটা গর্ত, এই গর্ত দিয়েও ধোঁয়া বেরোচ্ছে। এই যে সব ধোঁয়া বেরোচ্ছে। পুরো কয়লা খনির মধ্যে এখানে দাঁড়িয়ে আছে আমরা। এই যে পুরো কয়লা খনি, পুরো ধোঁয়া। ওই যে সব ধোঁয়া বেরোচ্ছে।
পুরো কয়লা খনি মাঝখানে দাঁড়িয়ে আছি আমরা এখন। আমরা চলে এলাম এই ধানবাদে কয়লা খনি। আমরা যেখানটা আছি ঠিক এর তলায় রয়েছে কয়লা, তার জন্য বৃষ্টি হয়েছে, ওই জন্যে এই ধোঁয়াগুলো উঠছে, জল পড়েছে, যেখানে ফাঁক রয়েছে সেই ফাঁক থেকে কন্টিনিউ ধোঁয়া বেরোচ্ছে। প্রচণ্ড উত্তপ্ত জায়গা এটা, ওই জন্যে বেশ স্থানীয় লোকজন আমাদের বেশি দূর যেতে বারণ করেছে, কারণ একটু এগিয়ে গেলেই যদি একবার এই পাহাড় ধস নামে তাহলে আমরা একদম চলে যাব তলায়, পুরে ছাই। তাই আমরা আর এগোলাম না, কারণ নিচটা প্রচণ্ড উত্তাপ। যত দূর চোখ পড়ছে যাচ্ছে শুধু কয়লা। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওই যে ওদিকটায়, ওই দিকটা গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে কয়লা খনি ওই দিকটায়, আর আমরা দাঁড়িয়ে আছি ঠিক এইখানটায়। এর নিচেও কয়লা, এই যে সব কয়লা বেরোচ্ছে এই ধোঁয়া, এই যে মাঝখানে এই যে গর্তটা, এই গর্ত থেকে কয়লা বেরোচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে। পুরো এলাকাটা কয়লা এলাকা। ওই দূরে গাড়িগুলো দাঁড়িয়ে আছে এখনো কয়লা তোলার জন্য। ওই যে পরপর যে দাঁড়িয়ে আছে ওখান থেকেই কয়লা তোলা হচ্ছে পুরো এলাকাটা। এই যে সব কয়লা, এইগুলো হচ্ছে কয়লা, এই সব কয়লা। এদিকেও আছে এইসব কয়লা। কয়লা খনি এসছি, আর কয়লা দেখাবো না যদি হয়। এই যে কয়লা খনিতে এসছি, সে কয়লাও দেখিয়ে দিলাম। দেখাচ্ছে এখান থেকেই কয়লা তোলা হয়। এখন যেহেতু গরম, তার জন্য জল পড়ে জায়গাটা উত্তপ্ত হয়ে গেছে, আরো ওই জন্য ধোঁয়া বেরোচ্ছে পুরো এলাকাটা। সাইট সিনের পরবর্তী স্পট হচ্ছে ভাতিন্দা ওয়াটারফলস। ভাতিন্দা ওয়াটারফলস যেতে সময় লাগবে 45 মিনিট, দূরত্ব হচ্ছে 17 কিলোমিটার। আমরা এগিয়ে চললাম এবার আমাদের দিনের দ্বিতীয় স্পট ভাতিন্দা ওয়াটারফলস। আমরা এগিয়ে চলেছি এবার ভাতিন্দা ওয়াটারফলসের দিকে। এই তাড়াতাড়ি যাই, এখান থেকে জলে আওয়াজ পাচ্ছি আমরা। দূর থেকে দেখা যাচ্ছে এই মন্দিরটা। ঠিক মন্দিরের পাশ দিয়েই আমরা নামবো। অসাধারণ সুন্দর, ওই যে দেখা যাচ্ছে দূরে, ওই হচ্ছে ওয়াটারফলস। দেখতে পাচ্ছেন দূর থেকে বন্ধুরা, ওই যে আমাদের অপরূপ সুন্দর এই ওয়াটারফল দেখতে আমরা ছুটে এলাম কলকাতা থেকে। কি আওয়াজ! এইটা হচ্ছে পুরো বর্ষা, তার মধ্যে যে এত সুন্দর ওয়াটারফলস, এই জন্যে আমরা ছুটে এসেছি কলকাতা থেকে এই ধানবাদে ওয়াটারফলস দেখার জন্য। আওয়াজ দেখুন, আওয়াজ পাচ্ছেন? ওই যে ওপর থেকে জলটা নামছে, নেবে নিচে আসছে। অপরূপ সুন্দর, খুব সুন্দর ওয়াটারফলস। সামনে চলে এলাম, এই জলটা এইখান দিয়ে নেবে আসছে, দেখুন। আমরা আরো এগিয়ে যাবো সামনের দিকে, জলটা এই সাইড দিয়ে আসছে।
ভাতিন্দার জলপ্রপাত থেকে যে জলটা নেমে আসছে সেই জলগুলো সোজা চলে যাচ্ছে সামনে যে দামোদর নদী, সেই দামোদর নদীতে গিয়ে মিশছে এই জলগুলো। অনেকেই শীতকালে বেড়াতে আসেন এই ভাতিন্দা ওয়াটারফলস দেখতে, কিন্তু তখন এত জলের পরিমাণ থাকে না বা এত রূপ তখন থাকে না। বর্ষাকালে যে রূপ আর সৌন্দর্য তা আলাদা। আমরা তাই চলে এসেছিলাম এই বর্ষাকালেই। বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়, তাই এই ভাতিন্দার জলের পরিমাণও বেড়ে যায়। জলের পরিমাণ আর জলের তেজ এই সময় প্রচণ্ড থাকে। সাবধানে চলাফেরা করবেন, কারণ আমরাও দুই একবার হোঁচট খেয়েছি এখানে। আর জলের পরিমাণ এত বা সামনে যেতেই ভয় লাগে। বর্ষাকালে আসবেন যখন, জুলাই আগস্ট মাসে আসবেন, এখানে রূপ আর চারিদিকে পরিবেশ খুব আলাদা। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর এখানে যে পার্ক রয়েছে একটা, এখানে বসার জায়গাও রয়েছে দূরে, ওই দূরে দেখা যাচ্ছে কোনো বসার জায়গা, ওই দূর থেকে দেখা যাচ্ছে ওয়াটারফলস। আমরা বেরিয়েছিলাম সকাল 6:30টায়, কিছু না খেয়েই বেরিয়ে পড়েছিলাম। তাই ড্রাইভার দাদাকে বললাম কোনো দোকান দেখেই আমাদের একটু দাঁড় করাবেন, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। দাদাও একটা দোকান থেকে দাঁড় করালো। সেই দোকান থেকে আমরা 2টো করে কচুরি, 1টা করে মিষ্টি খেয়ে নিলাম সকালের জলখাবার। স্ক্রিনে দেওয়া থাকলো এই ড্রাইভার দাদার নাম আক্তার, তার ফোন নাম্বারও। যদি আপনাদের প্রয়োজন পড়ে তাহলে এই ফোন নাম্বারে ফোন করতে পারেন। এই আক্তার দাদা খুব ভালোভাবে আমাদের ঘুরিয়েছিল সবকটি স্পটে। খাওয়া দাওয়া সেরে আমরা আবার যাত্রা শুরু করলাম। পরবর্তী স্পট হচ্ছে রামরাজ মন্দির। ভাতিন্দা থেকে রামরাজ মন্দিরের দূরত্ব হচ্ছে 20 কিলোমিটার, সময় লাগবে 45 মিনিট। আজকের দিনে এটা হচ্ছে আমাদের 3য় স্পট। এর জন্য ডালি আছে। प्रसादी लगे कितना करके? 60 रुपया। 60 रुपीज़। हाँ। এখানে অনেকগুলো পুজো দেওয়ার জন্য ডালার দোকান রয়েছে। আমরা এখন চলে এলাম শ্রী শ্রী রামরাজ মন্দিরে। এই রামরাজ মন্দির খুব একটা পুরনো না। 2019 সালে 10ই ফেব্রুয়ারি এই মন্দিরটা উদ্বোধন হয়। তখন থেকেই মন্দিরটা লোকমুখে খুব প্রচলিত হয়ে গেছে, তাই দর্শনার্থী তো ভিড় হচ্ছে এখানে। এই যে পা ধুলাম, পা ধুয়ে এবার মন্দিরে যাচ্ছি।
कहाँ निकले साथ में वाला तो मैं निकला खाली हमने 4 गो साथ से थे वाला अभी चार्ज लगा यार किसका पास চারিদিকে অনেকগুলো ছোট ছোট মন্দির রয়েছে। সেই মন্দিরগুলো এবার আস্তে আস্তে তুলে ধরবো আপনাদের সামনে। আমরা যে মন্দিরটার সামনে এসে দাঁড়িয়েছি এখন, সেটা হচ্ছে বজরংবলির সামনে। এটা হচ্ছে বজরংবলির মন্দির। প্রতিদিন এখানে নিত্য পুজো হয়। তার পাশেই আরেকটা মন্দির রয়েছে, সেখানে বসে রয়েছে সিদ্ধিদাতা গণেশ। এখানে গণেশ মহারাজ বসে রয়েছে। এই হচ্ছে সিদ্ধিদাতা গণেশ মহারাজ। আমরা এবার এগিয়ে চললাম মূল মন্দিরের দিকে। এই মন্দিরটা পুরো শ্বেত পাথরের তৈরি, আর বিভিন্ন নকশা করা রয়েছে পাথরের উপরে। এগিয়ে গিয়ে দেখলাম মেন মন্দির হচ্ছে রাম আর সীতা। রাম সীতা দেবী বসে রয়েছে, তার পাশে নিচে রয়েছে হনুমান, আর পাশে রয়েছে লক্ষ্মণ। এই হচ্ছে রাম সীতার মন্দির। এখানে নিত্যদিন পুজো হয় আর ভোগ দেওয়া হয়। আমরা যে সময় গিয়েছিলাম তখন অবশ্য পুজো হচ্ছিল। মূল মন্দিরে ডান দিকে রয়েছে রাধাকৃষ্ণের মন্দির। এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির। নিত্যদিন এখানেও পুজো হয় রাধাকৃষ্ণের। সামনের দিকে যখন এগিয়ে গেলাম দেখলাম একটি শিবলিঙ্গ, সেখানে মহিলারা এসে পুজো করছেন। বাবা মহাদেব এখানে আদিষ্ট। সামনেই বসে রয়েছে নন্দী মহারাজ, উনি অবশ্য বাইরে বসে রয়েছেন। তার উল্টো দিকে রয়েছে আবার পার্বতী আর মহাদেব, এখানে হর পার্বতী। এই মন্দিরটা বেশ পুরনো না হলেও নতুন মন্দির। এর চারদিকে রয়েছে অনেকগুলো দেবদেবী। এদিকটা রয়েছে হনুমানজি, গণেশজি, এদিকে রাম সীতা, ওইদিকে বাবা মহাদেব, আর পেছনটা রয়েছে রাম আর সীতা মেন মন্দির। রাম সীতা মন্দিরটাই যে মেন এখানে যজ্ঞ হয়। এই ভেতরে অনেকগুলো যজ্ঞকুণ্ড আছে। এই যে সব ভেতরে যজ্ঞকুণ্ড পরপর অনেকগুলো রয়েছে। ঠিক এটা হচ্ছে মন্দিরের ঠিক রামরাজ মন্দির থেকে বেরিয়ে আমরা সোজা চললাম তোপচাচি লেক দেখতে। তোপচাচির দূরত্ব হচ্ছে
25 কিলোমিটার, সময় লাগবে 45 মিনিট। আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, প্রতিটা স্পটই ঘুরতে আলাদা আলাদা পার্কিং লাগে। পার্কিংটা অবশ্য গাড়ি ভাড়ার সঙ্গে এক করে রাখবেন না, ওটা আলাদা আলাদা দিতে হয়। কোনো জায়গায় 30 টাকা, কোনো জায়গায় 40, কোনো জায়গায় 100 টাকাও দিতে হয়, সেটা আলাদা। তোপচাঁচি লেকে আগেই বাঁদিকে দেখতে পাবেন আমাদের মহানায়ক উত্তম কুমারের বাড়ি। এখন আমরা যে বাড়িটার সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মহানায়ক উত্তম কুমারের বাড়ি। এই বাড়িটা এখন রক্ষণাবেক্ষণও তেমন হয়নি, বাইরেটা রং হয়েছে কিন্তু ভেতরটা আসবাবপত্র। এবার সামনের দিকটায় যাচ্ছি। এখন অবশ্য সব বন্ধ। জানলা দিয়ে কিছু দেখা যায়। এই ঘরের ভেতরটা, এই যে ঘরের ভেতর, এই একটা ঘর, এই একটা ঘরে যে বসার চেয়ার, সব এখন বন্ধ। এই যে এখানে সব বসার জন্য চেয়ার পাতা আছে, ওই যে দুটো দরজা, ভেতরটা ছোট টেবিল চেয়ার। এবার আমরা তোপচাঁচি উদ্দেশ্যে রওনা দিলাম। তোপচাঁচি যেতে টোল ফ্রি হচ্ছে 100 টাকা। যেহেতু 4 চাকা সেহেতু 100 টাকা টোল ফ্রি দিয়ে আমরা এবার ভেতরে ঢুকলাম। এখন অবশ্য বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ কয়েক মাস আগে এখানে একজন মারা গেছে। তোপচাঁচি ড্যাম্পে ওপর থেকে যে জলটা নিচে নেমে আসছে এটা কোনো নদীর জল না, এই ড্যামটা তৈরি হয়েছে একটা কৃত্রিম হ্রদের পাশে বা লেকের পাশে। যখন লেকের জল উপচে পড়ে তখন এই ড্যাম দিয়ে জলটা বের হয়। এটা 1915 সালে এই লেকটা তৈরি হয়। এটা পরেশনাথ পাহাড়ে ঢালেই এটা খনন করা হয় বা খোঁড়া হয়। দৈর্ঘ্য প্রস্থ মিলিয়ে এটা আনুমানিক 214 একরের বেশি জায়গা জুড়ে এই লেকটা। বর্ষাকালে অপরূপ দৃশ্য এখানে, কারণ ওপর দিয়ে জলটা পড়ে তা দেখতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ সময় লেগে যায়। নিচে অনেকে স্নান করছে। পরেশনাথ পাহাড় লেকের উল্টো দিকে ওই যে দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটা হচ্ছে পরেশনাথ পাহাড়, ওখানেই রয়েছে পরেশনাথ মন্দির। আর এই লেকটা তার পাশেই তোপচাঁচি লেক। এখানে বোটিং করতে দেয় অবশ্য শীতকালে, এখন বন্ধ রয়েছে এখান দিয়ে যাতায়াতের জন্য। শোনা গেছে কয়েকজন এখান থেকে ঝাঁপ দিয়ে পড়েছেন, তাই লোকাল পুলিশ এই জায়গাটা বন্ধ করে দিয়েছে যাতায়াতের জন্য। এটা হচ্ছে তোপচাঁচি লেক। এখন এটা বন্ধ করে দেওয়া আছে, এটা বন্ধ এখন, কারণ ওখান দিয়ে একজন ভদ্রমহিলা পড়ে গেছেন, পড়ে যাওয়ার পর মারা গেছেন, এখন বন্ধ হয়ে যান এটা।
আজকে শেষ দর্শনীয় স্থান হচ্ছে উসি ওয়াটারফলস। তোপচাচি থেকে উসির দূরত্ব হচ্ছে ৬২ কিলোমিটার, সময় লাগে ১.৫ ঘন্টা থেকে ২ ঘন্টা। আমরা এবার পৌঁছে গেলাম উসরি ওয়াটারফলস দেখতে। এটা হচ্ছে উসরি ওয়াটারফলস, যেটা আমাদের রবীন্দ্রনাথের কবিতাতে তুলে ধরা হয়েছে, এই উসরি ওয়াটারফলস বা উসরি নদীর কথা। তা এবার আমরা চোখের সামনেই দেখছি এই ভয়ঙ্কর উসরি ওয়াটারফলস বা উসরি জলপ্রপাত। তার সামনে চলে এলাম আমরা। আমরা এখন পৌঁছে গেলাম উসরি ওয়াটারফল। এই ভয়ঙ্কর উসরি ওয়াটারফল যা দেখতে পাচ্ছেন এখন আপনাদের সামনে। এই দিকে চলে গেছে। যদি এই উসরি ওয়াটারফলসকে সুন্দরভাবে দেখতে চান, চলে আসবেন জুলাই আগস্ট মাসে, বর্ষাকালে এর রূপ পুরো আলাদা, শীতকালে অবশ্য এর রূপ আবার পাল্টে যায়। এগিয়ে যাচ্ছি ওয়াটারফলসের দিকে। এই হচ্ছে ভয়ঙ্কর উসরি ওয়াটারফলস। এই জলটা ঠিক ওপর থেকে এসে পড়ছে নিচে, আনুমানিক উচ্চতা ৩৯ ফুট। নিচে এসে যখন পড়ছে তখন জলের স্রোত অসম্ভব বেড়ে যাচ্ছে। উসরি জলপ্রপাত থেকে যে জলটা নিচে এসে পড়ছে, সেই জলটা সোজা চলে যাচ্ছে উসরি নদীতে। আমার মতে যখন সাইট সিন শুরু করবেন, দূর থেকে শুরু করবেন, কারণ ধানবাদ থেকে উসরির দূরত্ব হচ্ছে ৫৫ কিলোমিটার, সময় লাগে ২ ঘন্টা। তাই দূর থেকে শুরু করাই ভালো। আর ভাতিন্দা কাছাকাছি, ওটা দিয়ে শেষ করবেন। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আজ এই অবধি থাক। এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।